আপনি নিশ্চয়ই জানেন যে আপনার এগেনস্টে অ্যালিগেশনটা কি? জানি। আপনি কি এটাকে মান্যতা দিচ্ছেন? আবার একটা বিনীত অনুরোধ আছে। দেখুন, কোনো অপরাধী তো স্বীকার করবে না সে অপরাধ করেছে। প্রত্যেকে নিজেকে ডিফেন্ড করবে। আমিও নিজেকে ডিফেন্ড করছি, আমি বলছি আমি এই অপরাধ করিনি। কিন্তু আমার মনে হয় আপনার কমপ্লেনেন্টের কথা শোনা উচিত। সে কি বলতে চাইছে, তার বক্তব্য কি, তারপরে ইনভেস্টিগেশন যেরকম ভাবে এগোবে আমি কোঅপারেট করতে রাজি আছি। আর হ্যাঁ, মেডিকেল রিপোর্টটা প্লিজ আপনারা চেক করুন। আপনি বলুন এক্স্যাক্টলি অভিযোগটা আপনার কি? নমস্কার, আমি থানাতেও কেস করেছিলাম, কিন্তু আসলে আমি চাইনি, মানে পারিবারিক বিষয় তো, সেটা নিয়ে থানায় কথা হোক, হই হই হোক, আলোড়ন তৈরি হোক, পরিবারের বিষয়টা বাইরে যাক আমি চাইনি। তাছাড়া আমার উপর আরো বিভিন্নভাবে প্রেশারও ছিল, সেই জন্য আমি খানিকটা বাধ্য হয়ে কেসটা উইথড্র করে নিয়েছি। কিন্তু স্যার, আমি এখানে এসেছি সঠিক বিচারের আশায়। আমি এখানে সব সত্যি কথা বলবো। আমি শুধু আমার সাথে হয়ে যাওয়া অন্যায়ের বিচার চাই স্যার, ব্যাস। কি হয়েছিল এক্স্যাক্টলি বলুন। সেদিন আমি ঘরে একা ছিলাম, আর বাড়িতে আমার দুই ঠাকুমা শাশুড়িও ছিলেন। আসলে তাদের অনেকটাই বয়স হয়েছে, তারা নিজেদের ঘরে রেস্ট নিচ্ছিলেন। আমি ঘরে ছিলাম মানে আমি আমার শাশুড়ি মায়ের ঘরে ছিলাম। উনি আমার শাশুড়ি, আর যার বিরুদ্ধে আমি কথা বলছি তিনি আমার শাশুড়ির দ্বিতীয় স্বামী। আমি ওদের ঘরটা গোছাচ্ছিলাম, আর তখনই উনি ফাইল নেওয়ার জন্য ঘরে চলে এসেছেন। সেদিন তো আপনাদের ইনস্টিটিউটে প্রোগ্রাম হচ্ছিল, উনি তার মাঝখান থেকেই ফিরে এসেছেন। ফিরে এসে আমাকে অ্যাবিউজ করেছেন। আমি এত ভয় পেয়ে গেছিলাম, এত অপমানিত বোধ করছিলাম, আমার কি অবস্থা করেছিল জানেন না। আমার সারা গায়ে আঁচড়ের দাগ, মানে আমি সব কথা মুখে বলতে পারবো না। জোর করছিল আমাকে, আমার উপর বিভিন্নভাবে অত্যাচার করা হয়েছে। কালকে ওদের বাড়ি থেকে মা একটা লোক এলো না। এইভাবে তো আর সম্পর্ক হয় না। আর আজকেই আবার তুমি তাদের বাড়ি চলে যাচ্ছ। শোন ডাবলু, তোর তো বিয়ে হয়েছে, তুই তোর বিয়ে নিয়ে ব্যস্ত ছিলি, তাই আমি ঠিক কথাটা তোকে বলে উঠতে পারিনি। ওই বাড়িতে এমন কিছু একটা ঘটনা ঘটেছে যার জন্য ওরা আসতে পারেনি। কি এমন ঘটনা ঘটেছে মা? সবাই তো সুস্থই আছে। কেউ কি অসুস্থ, কেউ কি হসপিটালাইজ, কেউ কি শয্যাশায়ী? আরে বাবা, এছাড়াও তো অন্য অনেক ব্যাপার থাকতে পারে। আমি তো সেটাই জানতে চাইছি মা, কি হয়েছে বলো। বললাম তো, ওই বাড়িতে তো একটা প্রবলেম হয়েছে, যেটা এখনো নিশ্চয়ই সলভ হয়নি। তাহলে আমি গেলাম কেন বল? আমি তো এই প্রবলেমের কথা শুনেই গিয়েছি। দেখো মা, এরপরেও যদি বাবা রিয়্যাক্ট করে, বাবা যদি বিরক্ত হয়, তখন তো তাকে কিছু বলার থাকে না। দেখো ডাবলু, তোমার বিয়ে উপলক্ষে আমি এখানে এসেছিলাম, আমার কাজ হয়ে গেছে, আমি চলে যাব। হ্যাঁ, কালকেও গিয়েছিলাম কারণ প্রয়োজন আছে বলেই গিয়েছি, আজও যাচ্ছি। এখনো আমার প্রয়োজন আছে বলেই আমি যাচ্ছি। আমারও তো এখানে থাকার কথা ছিল না, আর তোমরাও আমাকে এক্সপেক্ট করোনি। আমি এখন থাকতে যাব কেন? না মা, কিন্তু তুমি তো আমাকে কথা দিয়েছিলে, বলো। শোনো সুলক্ষণা, এতকাল তো আমি এখানে থাকিনি, আর কারুর কথা শুনতে আমি অভ্যস্তও নই।
আমার বাপের বাড়ির লোক আসেনি বলে ও যদি আমায় কথা শোনায়, ও যদি মনে করে আমায় কথা শোনাবে, সেটা তো আমি মেনে নেব না। ওর বাবা কি বলবে, ও কি বলবে, প্রত্যেকের মন জুগিয়ে চলা আমার পক্ষে সম্ভব নয় সুলক্ষণা। কোথাও কোথাও তো কারোর কাছে ব্যাখ্যা করতে হয় মা। তুমি যেমন তাদের জন্য জীবনপাত করছো, ওদের ওখানে যাওয়ার জন্য ছটফট করছো, অথচ ওরাই কিন্তু তোমার মুখ রক্ষা করলো না। এটা কি ওরা ঠিক করেছে? একবারের জন্য কেউ দেখা পর্যন্ত করতে এলো না। তুমিই বলো না, ঠিক করেছে কি ওরা? বললাম তো, ওদের আসার কোনো উপায় ছিল না, আমি জানি সেটা ডাবলু। মা যখন বলছেন তখন তুমি সেটাকে অ্যাকসেপ্ট করে নাও না। তোমারই বা তর্ক করার কি আছে? সেটাই তো জানতে চাইছি যে কি হয়েছে, আর মাই বা কেন আমাদেরকে সেটা বলতে চাইছে না। মা কখনোই ও বাড়ির কোনো কথাই আমাদেরকে বলতে চায়নি, এখনো চায় না। কেন? মা কি মনে করে যে আমরা সব জেনে গেলে প্রবলেম? কি এমন গোপনীয়তা আছে যেটা মা বলতে পারছে না? আশা করি আপনারা আমাকেও কিছু বলার সুযোগ দেবেন। আমি ওনার স্ত্রী, বহু বছর ধরে ওনার সঙ্গে আমার সম্পর্ক। আমার থেকে বেশি ভালো করে এই মানুষটাকে আর কেউ চেনেন না। উনি নিজেকে ডিফেন্ড করবেন না, কারণ ওনার নিজেকে ডিফেন্ড করার কোনো প্রয়োজনই নেই। কথাটা শুনেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি এটা কেন বলছি। আমি বিশ্বাসই করি না এরকম কোনো কাজ এই মানুষটা করে থাকতে পারে বলে। আসল কথা হলো এই যে এই মেয়েটি জবের থেকে আমাদের বাড়িতে এসেছে, তবে থেকে সমানে আমাদেরকে বিপর্যস্ত করে যাচ্ছে। আমি সমস্ত কথা লিখে এনেছি, আপনাদের সকলকে আমি সেই লেখারই একটা করে কপি দিচ্ছি। আশা করি আপনারা তদন্ত করার আগে আমি যেটা লিখে এনেছি সেটা খতিয়ে পড়বেন, এবং এটাও আমি আশা করব যে এতদিন ধরে যে মানুষটা আপনাদের ইনস্টিটিউটে ছিলেন তার সঙ্গে তার ছাত্রছাত্রীদের সম্পর্ক ঠিক কিরকম ছিল সেটাও আপনারা খতিয়ে দেখবেন। এখানে তো অনেক ছাত্রীরা আছে, ওর তাদের সঙ্গে এই মানুষটা ঠিক কিরকম ব্যবহার করত, ওর যে ছাত্রীরা রয়েছে তারা ওর উপর ঠিক কতটা ভরসা করেন, এগুলো সবই আশা করছি আপনারা বিচার করে তবে সিদ্ধান্ত নেবেন। আপনাদের যদি মনে হয় আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো ভুল, তাহলে আপনারা যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি মাথা পেতে নেব। কি আশ্চর্য স্যার, মানে আমার সাথে হওয়া অন্যায়, যে চরম খারাপ অভিজ্ঞতা আমার হয়েছে, আমি তার বিচার পাবো না, তাই তো? এই যে লোকটা আমার সাথে এত খারাপ ব্যবহার করেছে, কোনো শাস্তি পাবেন না। তার কারণ আমার আগে কোনো মেয়ে ওনার এগেনস্টে কোনো কমপ্লেন করেননি, তাই জন্য উনি পার পেয়ে যাবেন। এটাই বলতে চাইছেন আপনারা? বর্ষা দেবী, আপনাকে কয়েকটা প্রশ্ন করি। আপনি ওই ঘরে কি করতে গিয়েছিলেন? কি হলো বলুন, আপনি ওই ঘরটাতে তখন কি করছিলেন? আমি আসলে ওই ঘরটার সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন দরজাটা একটু খোলা ছিল। আমি দেখলাম যে ঘরটা খুব অগোছালো হয়ে আছে। আসলে ওনারা তখন প্রোগ্রামে যাওয়ার তাড়াহুড়োর মধ্যে ছিলেন, তো হয়তো ঘরটা পরিষ্কার করতে পারেননি। আমি তাই ঘরে ঢুকে ঘরটা গোছাচ্ছিলাম, তখন দেখলাম যে আলমারিটাও খোলা এবং আলমারিতেও বেশ কিছু জামাকাপড় অগোছালো অবস্থায় আছে। আমি সব জামাকাপড় খাটে এনে বসে গোছাচ্ছিলাম, আর তখনই উনি ঘরে ঢুকে আসেন। দেখো বাবা, এতকাল তো তুমি ওদের সঙ্গে কোনো যোগাযোগ রাখোনি। ওই বাড়িতে একটা দুর্যোগ ঘটেছে, যে দুর্যোগের কথা আমি তোমাকে বলতে পারবো না। চিরসখা হে